নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি মিলি। শুরু করছি নিউজ টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। সাত রাজ্যে ফের এসআইআরের সময়সীমা বৃদ্ধি করল কমিশন। উত্তরপ্রদেশকে সবচেয়ে বেশি, তবে বাড়তি সময় নয় পশ্চিমবঙ্গকে। অমিত শাহ রোহিঙ্গা বাংলাদেশি সন্দেহে বাংলাভাষীদের উপরে পুশব্যাক করছে, এমনই অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর সংক্রান্ত ব্যাপারে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিককে উদ্দেশ্য করে কমিশন একটি কড়া চিঠি পাঠিয়েছে। স্পষ্ট করা হচ্ছে, কোন জেলার তরফে নতুন ভোট কেন্দ্রের প্রস্তাব এখনো কমিশনে আসেনি। নিঃশব্দে বাতিল প্রায় 6.5 লাখ রেশন কার্ড। গুজরাটের রেশন উপভোক্তাদের তালিকায় সংশোধন ঘিরে জোর শোরগোল। দ্বন্দ্ব তৈরি হচ্ছে উপভোক্তাদের নাম বাদ করার কারণ নিয়েও। সংসদের নাম বিভ্রাট, প্রধানমন্ত্রীকে নরেন্দ্র বাজপেয়ী সম্বোধন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সংসদ জুড়ে উঠল হাসির রোল। 5 লক্ষ গীতাপাঠের অনুষ্ঠানে 2 বিক্রেতাকে হেনস্থা। সেই ঘটনায় থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে 3 অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। 7 রাজ্যে ফের এসআইআরের সময়সীমা বৃদ্ধি করল কমিশন। উত্তরপ্রদেশকে সবচেয়ে বেশি, তবে বাড়তি সময় নয় পশ্চিমবঙ্গকে। অর্থাৎ পশ্চিমবঙ্গে এসআইআরের সময়সীমা বৃদ্ধি করেনি কমিশন। 12 রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। তার মধ্যে 7 রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআরের সময়সীমা আবার বৃদ্ধি করল নির্বাচন কমিশন। তবে সেই তালিকায় নেই পশ্চিমবঙ্গ। অর্থাৎ পশ্চিমবঙ্গে এসআইআরের কাজ শেষ করার সময়সীমা বৃদ্ধি করেনি কমিশন। কেরলকে আগেই বাড়তি সময় দেওয়া হয়েছিল। এবার এসআইআরের কাজ শেষ করার জন্য বাড়তি সময় পাচ্ছে তামিলনাড়ু, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আন্দামান ও নিকোবর এবং উত্তরপ্রদেশ। কাজ শেষ করার জন্য সবচেয়ে বেশি সময় দেওয়া হয়েছে উত্তরপ্রদেশকে। বিজ্ঞপ্তি দিয়ে কমিশন প্রথমে জানিয়েছিল 4 ডিসেম্বর এনুমারেশন প্রক্রিয়া শেষ করতে হবে 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে। তারপরে সেই সময়সীমা 7 দিন বৃদ্ধি করেছিল কমিশন। সেই সময়সীমা বৃহস্পতিবার 11 ডিসেম্বর শেষ হচ্ছে। কমিশন আগেই জানিয়েছিল এই কাজ শেষ করতে অতিরিক্ত সময় লাগবে কিনা। এবার সেই মতো পদক্ষেপ করল। তামিলনাড়ু এবং গুজরাটকে 14 ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে এনুমারেশন প্রক্রিয়া। খসড়া তালিকা প্রকাশ করতে হবে 19 ডিসেম্বর। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে এই কাজ শেষ করতে হবে 18 ডিসেম্বরের মধ্যে। খসড়া তালিকা প্রকাশ করতে হবে 23 ডিসেম্বর। সবচেয়ে বেশি সময় পেয়েছে উত্তরপ্রদেশ। তাদের এনুমারেশন প্রক্রিয়া শেষ করার জন্য 26 ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। খসড়া তালিকা প্রকাশ করতে হবে 31 ডিসেম্বর। কেরলের ক্ষেত্রে সময়সীমা আগেই বৃদ্ধি করে 18 ডিসেম্বর করা হয়েছিল। তাদের খসড়া তালিকা প্রকাশ করতে হবে 23 ডিসেম্বর। গত শুক্রবার 12 রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে বসেছিল কমিশন। এসআইআরের কাজ সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা হয়। সূত্রের খবর, ওই বৈঠকেই অতিরিক্ত সময় নিয়ে কথা হয়। জানা গিয়েছে, ওই বৈঠকে কমিশন জানিয়েছে এই 12 রাজ্যের মধ্যে এসআইআর করতে কোনো রাজ্যের অতিরিক্ত সময় লাগলে জানাতে হবে। সেই সময় দিতে রাজি বলেও জানায় কমিশন। হাই নিউজ নেটওয়ার্ক। এসআইআর সংক্রান্ত ব্যাপারে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিককে উদ্দেশ্য করে কমিশন একটি কড়া চিঠি পাঠিয়েছে। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে, কোনো জেলার তরফে নতুন ভোট কেন্দ্রের প্রস্তাব এখনও কমিশনে আসেনি। সঙ্গে নতুন বুথ তৈরির প্রয়োজনীয়তা নির্দেশ নিয়েও চিঠিতে বলা হয়েছে। বৃহস্পতিবার শেষ হচ্ছে এনুমারেশন ফর্ম কমিশনের ওয়েবসাইটে আপলোড করার সময়সীমা। 16 ডিসেম্বরে খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। তার আগে পশ্চিমবঙ্গের এসআইআর চলাকালীন নতুন ভোটকেন্দ্র চিহ্নিতকরণে জেলা নির্বাচন আধিকারিকদের গড়িমসিতে চরম অসন্তুষ্ট নির্বাচন কমিশন। কমিশনের তরফে আগেই চিঠি দিয়ে জানানো হয়েছিল, কোনো বুথে 1200-র বেশি ভোটার থাকলে নতুন বুথের প্রয়োজন। এমনকি বহুতল, হাউজিং সোসাইটি, আরডব্লিউএ কলোনি, গেটেড কমিউনিটি, স্লাম এইসব জায়গায় উপভোক্তা কমন এরিয়া বা গ্রাউন্ড ফ্লোরে ঘরে থাকলে সেখানে বুথ করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু রাজ্যের জেলার কমিশনের ওই নির্দেশকে গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ। এই ব্যাপারে বুধবার দিন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিকের উদ্দেশ্য করে কমিশন একটি কড়া চিঠি পাঠিয়েছে। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে, কোনো জেলার তরফে নতুন ভোটার কেন্দ্রের প্রস্তাব এখনও কমিশনে আসেনি। কেন গুরুত্বপূর্ণ এই কাজে গড়িমসি, আগামী 31 ডিসেম্বরের মধ্যে তার কৈফিয়ত চাওয়া হয়েছে কমিশনের তরফে।
চিঠিতে পরিষ্কারভাবে বলা হয়েছে নতুন বুথ তৈরির প্রয়োজনীয়তার কথা আগে উল্লেখ করা হয়েছিল, কিন্তু রাজ্যের জেলাগুলিতে সেই নির্দেশ মানেনি। কমিশন জানিয়েছে এই ব্যর্থতাকে তারা অত্যন্ত গুরুতর বলে মনে করছে। কেন এমন মনে করা হচ্ছে রীতিমতো পয়েন্ট করে উল্লেখ করে দেওয়া হয়েছে চিঠিতে। প্রথম, নতুন বুথ তৈরির প্রয়োজনীয়তার নির্দেশ মানেনি জেলা। কমিশনের আগের নির্দেশ অনুযায়ী কোনো বুথে 1200-র বেশি ভোটার থাকলে নতুন বুথের প্রয়োজন। H2H এনুমারেশনের ভিত্তিতে ইআরওদের নতুন বুথের প্রয়োজনীয়তা নির্ধারণ করতে বলা হয়েছিল। বহুতল হাউজিং সোসাইটি, RWA কলোনি, গেটেড কমিউনিটি, স্লাম এইসব জায়গায় উপযুক্ত কমন এরিয়া বা গ্রাউন্ড ফ্লোরে ঘর থাকলে সেখানে বুথ করার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু কমিশনের অভিযোগ জেলার কেউই সেই নির্দেশ মানেনি। 2 নম্বর, ডিইওদের উদ্দেশ্যে কমিশনের চিঠিতে বলা হয়েছে ডিইওদের বারবার নির্দেশ দেওয়া হয়েছিল। 28শে নভেম্বর পর্যালোচনা বৈঠকেও একই সতর্কতা দেওয়া হয়। তবুও কোনো প্রস্তাব জমা না পড়ায় কমিশন বলছে ডিইওদের এই ব্যর্থতাকে আমরা অত্যন্ত গুরুতরভাবে দেখছি। এই ব্যাপারে আরপি অ্যাক্টের 25 নম্বর ধারায় দেওয়া স্ট্যাটুটরি দায়িত্ব পালনে জেলা ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য কমিশনের। 3 নম্বর, পুরনো বুথ অনুযায়ী ড্রাফট রোল প্রকাশ। নতুন বুথ চিহ্নিত না হওয়ায় কমিশনের সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের সব বিধানসভা আসনে ড্রাফট রোল প্রকাশ করা হবে আগের বুথ অনুযায়ী। এসআইআর প্রক্রিয়ায় যেহেতু সময়সীমার মধ্যে শেষ করতে হবে, তাই এখন নতুন করে পরিবর্তন আনা সম্ভব নয় বলেও জানানো হয়েছে চিঠিতে। 4 নম্বর, 16 ডিসেম্বরের পরে নতুন সমীক্ষা বাধ্যতামূলক। এই ব্যাপারে কমিশনের নতুন সময়সীমা দিয়েছে 16 ডিসেম্বর 2025-এর ড্রাফট রোল প্রকাশ করতে হবে। তারপর ডিইওরা বহুতল হাউজিং সোসাইটি, গেটেড কলোনি, স্লাম যেসব জায়গায় 250টি বাড়ি বা 500টি ভোটার আছে সেখানে সর্বনিম্ন তলায় ঘর খুঁজে বুথ বসানোর উপযুক্ততাও খতিয়ে দেখবেন। স্লাম এলাকায় অতিরিক্ত বুথ তৈরির সম্ভাবনাও খতিয়ে দেখা হবে। 5 নম্বর, 31শে ডিসেম্বরের মধ্যে রিপোর্ট জমা বাধ্যতামূলক। সব জেলায় নির্বাচন আধিকারিকদের নির্দেশ 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে নতুন বুথ সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রস্তাব মুখ্য নির্বাচন দফতরের মাধ্যমে কমিশনে পাঠাতে হবে। তারপর কমিশনের অনুমোদন দিলে চূড়ান্ত রোল প্রকাশের আগে প্রয়োজনীয়তা পুনর্বিন্যাস করা হবে বলে খবর। হাই নিউজ নেটওয়ার্ক। গ্রাম থেকে শহর, নদিয়ার কৃষ্ণনগর থেকে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পে 20,000 কিমি রাস্তার সূচনা করলেন মুখ্যমন্ত্রী। ভোটের আগে রাজ্যে সড়ক পরিকাঠামোয় জোর মুখ্যমন্ত্রীর। ভোটের আগে রাজ্য সড়ক পরিকাঠামোয় আরও জোর দিচ্ছে রাজ্য সরকার। তারই অঙ্গ হিসেবে পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগর থেকে রিমোট টিপে পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্বে প্রায় 20,000 কিলোমিটার রাস্তার কাজের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে মঞ্চে রাখা ইট, বালি, সিমেন্ট দিয়ে প্রতীকী হিসেবে প্রকল্পের কাজও শুরু করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে সরকারি সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব ও পঞ্চায়েত সচিবও। অনুষ্ঠানে ছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র, রাজ্যের মন্ত্রী তথা কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার বিধায়ক উজ্জ্বল বিশ্বাসও। অনুষ্ঠান মঞ্চ থেকেই সড়ক নির্মাণের একটি ভিডিও প্রকাশ করা হয়। প্রশাসন সূত্রে খবর, পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্বে প্রায় 20,000 কিলোমিটার রাস্তার মধ্যে সবচেয়ে বড় অংশ পঞ্চায়েত দপ্তরের আওতায়। 9,114টি রাস্তা, মোট 15,011 কিলোমিটার, যার আনুমানিক ব্যয় 6,987 কোটি টাকা। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর রিমোট টেপার মুহূর্ত থেকেই এই বিশাল পরিমাণ রাস্তার কাজ শুরু হয়ে গেল। শহরাঞ্চলে অর্থাৎ কেএমডি এর অধীনে তৈরি হবে 11,365টি রাস্তা, দূরত্ব 5,019 কিলোমিটার। ব্যয় ধরা হয়েছে 1,500 কোটি টাকা। এই কাজ শুরু হবে জানুয়ারি থেকে। 2 মিলিয়ে পথশ্রী ও রাস্তাশ্রীর এই পর্বে নতুন রাস্তার সংখ্যা 20,479টি, মোট দূরত্ব 20,030 কিলোমিটার, খরচ 21,987 কোটি টাকা, যা রাজ্যের অন্যতম বড় পরিকাঠামো প্রকল্প। হাই নিউজ নেটওয়ার্ক। অমিত শাহ রোহিঙ্গা বাংলাদেশি সন্দেহে বাংলাভাষীদের ওপারে পুশব্যাক করছে, এমনই অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অমিত শাহ রোহিঙ্গা বাংলাদেশি সন্দেহে বাংলাভাষীদের ওপারে পুশব্যাক করছে, এমনই অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্রমন্ত্রীর দুচোখ ভয়ঙ্কর বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি সীমান্তে বিএসএফ এর ধারে কাছে না যেতে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ শাহের মন্ত্রকেরই অধীনে। বৃহস্পতিবার কৃষ্ণনগরে মমতার সভা ছিল। ওই সভা থেকে ভিন রাজ্যে বাংলাভাষীদের ওপর হেনস্থার অভিযোগ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী। রোহিঙ্গা বাংলাদেশি সন্দেহে বাংলার বাসিন্দাদের পুশব্যাক করা নিয়ে আক্রমণ করেছেন শাহকে। মমতা বলেন, বাংলা থেকে কাউকে তাড়ালে কি করে ফিরিয়ে আনতে হয় আমরা জানি, বাংলা থেকে কাউকে তাড়াতে দেব না। এরপরই শাহের উদ্দেশ্যে বলেন, আমাদের দেশে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, উনি ভয়ঙ্কর, এমন কোনো কাজ নেই উনি পারেন না। ওর দুচোখ দেখলেই বোঝা যায় ভয়াবহ, এক চোখে দুর্যোধন ও অপর চোখে দুঃশাসন। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকেও বিধেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিজেপির আইটি সেলের তৈরি করা তালিকা দিয়ে ভোট করাবেন, যা ইচ্ছে করুন, কিছু করতে পারবেন না। বৈধ ভোটারের নাম গেলে ধর্নায় বসবেন বলে হুঁশিয়ারিও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বলছে 1.5 কোটি লোকের নাম বাদ দিতে হবে, কারো নাম বাদ দিলে ধর্না দিয়ে বসে থাকব। যতক্ষণ আর নাম না তুলবে ততক্ষণ ধর্না দেবেন তিনি। মমতা জানান, এসআইআর নিয়ে বিজেপি সব রকম চেষ্টা করছে, কিন্তু কোনো ফল হবে না। মুখ্যমন্ত্রী বলেন, বিহার পারেনি, বাংলা পারবে। হাই নিউজ নেটওয়ার্ক। আগামী সপ্তাহের মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশ, তারপর শুরু দ্বিতীয় পর্ব। তবে প্রথম পর্ব শেষ হওয়ার আগেই দ্বিতীয় পর্বের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে তৃণমূলের অন্দরে। ভোট রক্ষা অভিযানে এই দ্বিতীয় পর্বে 3টি দিকে বিশেষ নজর দিতে চলেছে শাসক দল। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার প্রথম পর্ব শেষ বৃহস্পতিবার। আগামী সপ্তাহের মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশ, তারপরে শুরু দ্বিতীয় পর্ব। তবে প্রথম পর্ব শেষ হবার আগেই দ্বিতীয় পর্বের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে শাসক দল তৃণমূলের অন্দরে। ভোট রক্ষা অভিযানে দ্বিতীয় পর্বে 3টি দিকে বিশেষ নজর দিতে চলেছে পশ্চিমবঙ্গের শাসক দল। রাজ্যের বাইরে থাকা পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরাতে গত কয়েক মাস ধরেই চেষ্টা করছিল তৃণমূল। তাদের উৎসাহিত করতে সরকার প্রকল্পও শুরু করেছিল। তাতে বিরাট সাড়া না পাওয়া গেলেও ভোটার তালিকায় নাম রাখতে পরিযায়ী শ্রমিকদের অংশগ্রহণ প্রথম পর্বে তৃণমূলকে উৎসাহ দিয়েছে। তবে শাসক দলের অভ্যন্তরীণ হিসেব, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় উল্লেখযোগ্য সংখ্যায় পরিযায়ী শ্রমিক প্রথম পর্বে ফেরেননি। পরিবারের লোকজন এনুমারেশন ফর্ম পূরণ করলেও খসড়া তালিকায় তাদের নাম থাকা নিয়ে সংশয় রয়েছে তৃণমূলের। আর সেই অংশকেই দ্বিতীয় পর্বে সশরীরে এনে শুনানি পর্যন্ত পৌঁছে দেওয়ার বিষয়টিতে গুরুত্ব দিচ্ছে শাসক দল। এক্ষেত্রে বুথ ও ব্লক স্তরের সংগঠনকে সতর্ক থাকার বার্তা দেওয়া হচ্ছে। জেলা সভাপতি এবং বিধায়কেরাও সেই কাজে তদারকি করছেন। দ্বিতীয় যে বিষয়টিতে তৃণমূল জোর দিচ্ছে তা হল নথিহীন ভোটার। ভোটারদের মধ্যে এমন একটি অংশ রয়েছে যাদের কোনো আত্মীয় নাম 2002 সালের তালিকায় নেই। পাশাপাশি তাদের কাছে কমিশন নির্ধারিত নথিগুলির একটিও নেই। এই ধরনের ভোটারদের নাম তোলার ক্ষেত্রে দ্বিতীয় পর্বে ঝাঁপাতে চাইছে তৃণমূল। সঙ্গত করতে প্রস্তুত নবান্ন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, 12ই ডিসেম্বর থেকে প্রত্যেকটি ব্লকে মি আই হেল্প ইউ ক্যাম্প হবে। সেই শিবিরে নথি তৈরির বিষয়ে সহায়তা করবেন সরকারি আধিকারিকেরা। তবে বুথ স্তর থেকে নথিহীন ভোটারকে সরকারের শিবির পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষেত্রে দায়িত্ব নিতে হবে স্থানীয় স্তরের সংগঠনকেই। তৃতীয়ত যে বিষয়ে তৃণমূল নজর দিতে চাইছে তা হল সদ্য বিবাহিত মহিলাদের নাম তোলার প্রশ্ন। অনেকেই আছেন যারা বিয়ের পরে এক জেলা থেকে অন্য জেলা বা বাইরের রাজ্য থেকে পশ্চিমবঙ্গে এসেছেন। তাদের নাম তোলার ক্ষেত্রে পৃথক গুরুত্ব দিতে চাইছে শাসক দল। যদিও এই সংখ্যা বিরাট হবে না বলে মনে করছে তৃণমূল, তবে অল্প হলেও সেই অংশের কাছে পাশে থাকার বার্তা নিয়ে পৌঁছতে চায় শাসক দল। একই সঙ্গে নতুন নাম যাদের উঠবে সেদিকেও নজর রাখতে চাইছে তৃণমূল।
শাসক দলের আশঙ্কা 18 বছরের ঊর্ধ্বে ভুয়ো ভোটারদের নাম ঢোকানো হতে পারে। সেই সূত্রেই স্থানীয় স্তরে নজরদারির উপর জোর দিতে চাইছে তৃণমূল। তবে কমিশনকে চাপে ফেলতে মৃত হিসেবে যাদের নাম বাদ যাচ্ছে তার সপক্ষে নথি দেখাতে চেয়ে দ্বিতীয় পর্বে কমিশনের চাপ তৈরি করারও প্রস্তুতি রাখছে শাসক দল। শাসক দল মনে করছে এর ফলে নাম হয়তো তালিকায় যুক্ত হবে না, কিন্তু মামলা মোকদ্দমা হলে কমিশনকে প্যাচে ফেলা যাবে। দিদির দুধ অ্যাপে তথ্য দাখিলের মাধ্যমে কমিশনের সমান্তরাল হিসাবও রাখছে শাসক দল, যে কাজ তত্ত্বাবধান করছে সরকার এবং দলের পরামর্শদাতা সংস্থা। বিধানসভা ধরে ধরে সেই হিসেব রাখা হচ্ছে, কিন্তু তৃণমূলের প্রথম সারির সকলেই মানছেন প্রথম পর্ব একরকম হয়েছে, দ্বিতীয় পর্ব ততোধিক গুরুত্বপূর্ণ। হাই নিউজ নেটওয়ার্ক। শেষ হচ্ছে এনুমারেশন ফর্ম কমিশনের ওয়েবসাইটে আপলোডের সময়সীমা। 16 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে, আর তার আগে কমিশনের নজরে বুথ ভিত্তিক এএসডি তালিকা। শেষ হচ্ছে এনুমারেশন ফর্ম কমিশনের ওয়েবসাইটে আপলোডের সময়সীমা। 16 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, তার আগে কমিশনের নজরে বুথভিত্তিক এএসডি তালিকা। কারণ বুধবার পর্যন্ত যা ডিজিটাইজড হয়েছে সেই অনুযায়ী রাজ্যের সব মিলিয়ে সেলফ ম্যাপিং অর্থাৎ যার 2002 সালের ভোটার তালিকাতেও নাম আছে তাদের সংখ্যা 2,94,52,893, অর্থাৎ মোট ভোটারের 38.3%। একইভাবে কমিশনের বিস্ময় বাড়িয়েছে মোট প্রোজেনি ম্যাপিং এর সংখ্যা, অর্থাৎ 2002 সালে ভোটার তালিকায় যার নাম ছিল না তাদের সংখ্যা 3,84,85,166 জন, অর্থাৎ মোট ভোটারের 50.22%। প্রোজেনি ম্যাপিং এর এই বিপুল সংখ্যায় বিস্ময়কর বলেই মনে করছে কমিশন, যে কারণে ভোটার তালিকাকে 100% নির্ভুল করতে আগামী কয়েকদিন আরও তৎপর হওয়ার জন্য নির্বাচনী কাজে যুক্ত কর্মীদের নির্দেশও দেওয়া হয়েছে। বুধবারের বৈঠকে এই ব্যাপারে জোর দেওয়া হয়। এদিনে বৈঠকে রাজ্যের সিইও মনোজ আগরওয়ালের পাশাপাশি স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত 12 জন রোল অবজারভার উপস্থিত ছিলেন। কমিশন সূত্রে খবর, বিকেলে বৈঠকে হাজির ছিলেন কলকাতা, 2 চব্বিশ পরগনা, হাওড়া ডিইওরাও। 2 চব্বিশ পরগনার কেন আনকালেক্টেবল ফর্মের সংখ্যা বেশি এই বিষয়ে আরও ভালো করে খতিয়ে দেখার জন্য ডিইওদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও খবর। এদিকে এসআইআর এর কাজের চাপে প্রবল সমস্যার মুখে পড়তে হচ্ছে বিএলওদের এবং তারা অভিযোগও জানাচ্ছেন। এমন অবস্থায় বৃহস্পতিবার সকালে বিএলওদের সঙ্গে বৈঠক রাজ্যপালের। কোনো যোগ্য নাগরিক যাতে ভোটার তালিকা থেকে বাদ না পড়েন, কোনো অযোগ্য ব্যক্তি যাতে তালিকায় ঢুকতে না পারেন এবং দাবি আপত্তি থেকে গণনা, নোটিশ নিষ্পত্তি ও চূড়ান্ত তালিকা প্রকাশ, এই প্রতিটি ধাপে কঠোর পর্যবেক্ষণের জন্য দিল্লি থেকে 5 পর্যবেক্ষককে বাংলায় আনা হয়েছে। কমিশনের বৈঠকে এদিন উপস্থিত ছিলেন পর্যবেক্ষকেরাও। আগামী কয়েকদিন ভোটার তালিকা আরও নির্ভুল করার কাজে তদারকি করবেন তারাও। এরপরই বুথ স্তরে চিহ্নিত অনুপস্থিত, স্থায়ীভাবে স্থানান্তরিত, মৃত বা ডুপ্লিকেট হিসেবে ধরা পড়েছেন এবং যাদের সঙ্গে বিএলওরা 3 বার বা তার বেশি চেষ্টা করেও যোগাযোগ করতে পারেননি, সেই এএসডি তালিকা সরাসরি রাজনৈতিক দলের নির্দিষ্ট বিএলএদের হাতে পৌঁছাবে। কমিশনের এক আধিকারিক বলছেন, এএসডি তালিকা রাজনৈতিক দলের সঙ্গে ভাগ করে নিলে ভুয়ো ভোটার বা মৃত ভোটারের নাম তালিকায় রয়ে যাওয়ার আশঙ্কা অনেকটাই কমবে। ওয়াকিবহাল মহলের মতে ভোটার তালিকা সংস্কার এক নজিরবিহীন ও স্বচ্ছতামূলক উদ্যোগ। বলে রাখা দরকার, নির্বাচন কমিশনও নিজেদের তরফেই সন্দেহজনক ভোটার শনাক্ত করার কাজ চালাচ্ছে, কিন্তু ঘটনা তাদের কাছে যে পরিসংখ্যান আছে তার তুলনায় বাংলার পরিসংখ্যান অনেক আলাদা। কমিশনের আশঙ্কায় রাজ্যে সন্দেহভাজন ভোটারের সংখ্যা আরও কিছুটা বেশি হতে পারে। এই ব্যাপারে ইসিআই এর কাছে 13,74,000 সন্দেহভাজনের তথ্যও রয়েছে। দিল্লি থেকে আসা স্পেশাল 5 পর্যবেক্ষক আগামী কয়েকদিন এই ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ নজরদারি করবেন। এদিকে বুধবার পর্যন্ত কমিশনের দেওয়া তথ্য বলছে, এখনো অবধি রাজ্যে আনকালেক্টেবল ফর্মের সংখ্যা বেড়ে হয়েছে 57,52,207, যাদের নামের খসড়া তালিকায় থাকছে না। এর মধ্যে মৃত ভোটারের সংখ্যা 24,14,750, খুঁজে পাওয়া যায়নি 11,57,885, স্থানান্তরিত ভোটার 19,89,914,
ডুপ্লিকেট ভোটার 1,35,627, অন্যান্য 54,027। 16 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ। সেই তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ এবং দাবি কমিশনে জানানো হবে 15 জানুয়ারি পর্যন্ত। সেই সব অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে। বিতর্কের নিষ্পত্তি করা, প্রয়োজনে সংশ্লিষ্ট ভোটারকে শুনানিতে ডাকা এবং আলোচনার সাপেক্ষে সন্দেহ দূর করার কাজ ইআরওরা করবেন 16 ডিসেম্বর থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত। হাই নিউজ নেটওয়ার্ক। যাত্রী ভোগান্তির ক্ষতে মলম লাগাতে এবার বড়সড় ঘোষণা করল ইন্ডিগো। বিমান বিভ্রাটের জেরে যেসব যাত্রী প্রবল সমস্যায় পড়েছেন তাদের জন্য 10,000 টাকার অতিরিক্ত ভাউচার ঘোষণা করল উড়ান সংস্থাটি। ইতিমধ্যে বাতিল হওয়া বিমানের টিকিটের দাম ফেরত দেওয়া হয়েছে। যাত্রী ভোগান্তির ক্ষতে মলম লাগাতে এবার বড়সড় ঘোষণা করল ইন্ডিগো। গত 3 থেকে 5 ডিসেম্বরে বিমান বিভ্রাটের জেরে যেসব যাত্রী প্রবল সমস্যায় পড়েছেন তাদের জন্য 10,000 টাকার অতিরিক্ত ভাউচার ঘোষণা করল উড়ান সংস্থা। ইতিমধ্যে বাতিল হওয়া বিমানের টিকিটের দাম ফেরত দেওয়া হয়েছে। এবার আরও বড় ক্ষতিপূরণের পথে ইন্ডিগো। গত সপ্তাহে একের পর এক উড়ান পরিষেবা বাতিল করেছে ইন্ডিগো। তার জেরে ব্যাপক ভোগান্তির শিকার হয়েছেন আমজনতা। 8 দিন ধরে প্রবল সমস্যার পরে অবশেষে কড়া পদক্ষেপ করেছে কেন্দ্র। প্রত্যেকদিন ইন্ডিগোর বিমান পরিষেবার 10% ছেটে ফেলা হচ্ছে। এহেন পরিস্থিতিতে যাত্রীদের ক্ষতিপূরণে আরও সচেষ্ট হচ্ছে ইন্ডিগো কর্তৃপক্ষ। 10,000 টাকা পর্যন্ত ভাউচার ঘোষণা করা হচ্ছে অতিমাত্রায় ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য। বৃহস্পতিবার ইন্ডিগোর তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়, বিমান ছাড়া 24 ঘন্টা আগে পর্যন্ত যাদের উড়ান বাতিল হয়েছে সেসব যাত্রীদের দেওয়া হবে ক্ষতিপূরণের ভাউচার। 5,000 থেকে 10,000 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে। বিমান যাত্রা দৈর্ঘ্যের উপর ভিত্তি করেই নির্ধারিত হবে ভাউচারের অঙ্ক। আগামী 12 মাসের মধ্যে ইন্ডিগো বিমানের টিকিট কাটলে এই ভাউচারের মাধ্যমে টিকিটের দামে ছাড় পাবেন যাত্রীরা। তবে বিমান বাতিল হওয়া সমস্ত যাত্রীকে দেওয়া হবে না এই ভাউচার। যারা অতিমাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছেন কেবল তারাই এই ভাউচার পাবেন। উল্লেখ্য, ভারতে অন্তর্দেশীয় উড়ান পরিষেবার অন্তত 65% নিয়ন্ত্রণ করে ইন্ডিগো। প্রতিদিন উড়ানের সংখ্যা 2,300টি। সেই পরিষেবা সম্পূর্ণরূপে মুখ থুবড়ে পড়েছে গত সপ্তাহে। বিমানের যাত্রীরা যেভাবে ভোগান্তির মধ্যে পড়েছেন সেটা যেন আর না হয় তা নিশ্চিত করতে চাইছে কেন্দ্র। উড়ান কেড়ে নেওয়া ছাড়াও ইন্ডিগোর উপর বড়সড় জরিমানা বসানো হতে পারে। শাস্তি পেতে পারেন আধিকারিকরাও। হাই নিউজ নেটওয়ার্ক। শহর জুড়ে হোটেল, নাইট ক্লাব, পানশালায় বড়দিন এবং নববর্ষের অনুষ্ঠানে বিশেষ নজরদারি করবে কলকাতা পুরসভা। প্রতি বছর এই সময় বিভিন্ন ধরনের কনসার্ট, ডিজে নাইট, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পার্টির আয়োজন করা হয়। আর ঠিক এই কারণেই ডিসেম্বরের শেষ সপ্তাহে শহরময় বিশেষ নজরদারি চালাতে চলেছে কলকাতা পুরসভা। কলকাতা শহরে উৎসবের মরশুম বরাবরই জমজমাট। বড়দিন ও নববর্ষের রাতে পার্ক স্ট্রিট থেকে সল্টলেক, গড়িয়াহাট থেকে নিউ টাউন প্রতিটি এলাকায় হয়ে ওঠে বিনোদনের কেন্দ্রবিন্দু। তাই শৃঙ্খলা বজায় রাখতে এবং কর ফাঁকি রুখতে এবছরও সক্রিয় হচ্ছে পুরসভা। শীতকালীন উৎসবের মরশুমে বড়দিন ও ইংরাজি নববর্ষকে ঘিরে শহরের হোটেল, নাইট ক্লাব, রেস্তোরাঁ ও পানশালাগুলিতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। প্রতি বছর এই সময় বিভিন্ন ধরনের কনসার্ট, ডিজে নাইট, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পার্টির আয়োজন করা হয়। আর ঠিক এই কারণেই ডিসেম্বরের শেষ সপ্তাহে শহরময় বিশেষ নজরদারি চালাতে চলেছে কলকাতা পুরসভা। বিনোদন করের নিয়ম মানা হচ্ছে কিনা তা নিশ্চিত করতেই 23শে ডিসেম্বর থেকে রাত্রিকালীন অভিযান শুরু করবে পুরসভার বিশেষ দল। এই নজরদারি চলবে আগামী 3রা জানুয়ারি পর্যন্ত। কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, উৎসবের বিশেষ দিনগুলিতে যে কোনো ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান করতে হলে পুরসভার কাছ থেকে অনুমতি নিতে হয়। একই সঙ্গে জমা দিতে হয় নির্দিষ্ট বিনোদন কর। অভিযোগ, প্রতি বছরই বেশ কিছু হোটেল, অভিজাত ক্লাব কিংবা পানশালা অনুমোদন ছাড়াই পার্টি আয়োজন করে থাকে। সেই ফাঁকফোকর বন্ধ করতেই এবার আরও কড়া অবস্থানে প্রশাসন। পুরসভার এক আধিকারিক জানিয়েছে, অনুমতি না নিয়ে যদি কোনো অনুষ্ঠান হয় কিংবা অনুমোদনের শর্ত ভেঙে আয়োজনে বাড়াবাড়ি করা হয় তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মোটা অঙ্কের জরিমানা করতে হবে। বিশেষ করে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠান চালালে কর দ্বিগুণ হবে। এইসব নিয়ম ঠিকমতো মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে প্রতিদিন সন্ধে 6টা থেকে টিম রাস্তায় নামবে। নির্দিষ্ট দিনগুলিতে মধ্যরাতের পরও অভিযান চালানো হবে। জানা গিয়েছে, শুধু হোটেল রেস্তোরাঁতেই নয়,
শহরের বিভিন্ন প্রদর্শনী, মেলা প্রাঙ্গণ, পার্ক কিংবা খেলার মাঠে আয়োজিত ইভেন্টগুলিও এই নজরদারির আওতায় আসবে। পুরসভা সূত্রে দাবি, কিছু ক্ষেত্রে মেলা বা প্রদর্শনীর নামে বড়সড় বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হলেও কর জমা দেওয়া হয় না। এবছর সেই ধরনের কোনো ফাঁকি ধরা পড়লে কঠোর পদক্ষেপ করা হবে। যদিও বিনোদন কর বিভাগের এক অভ্যন্তরীণ সূত্র বলছে, আগের বছরের তুলনায় এবার লোকবল কিছুটা কম, ফলে বড় পরিসরে অভিযান চালানো সম্ভব না। তা সত্ত্বেও বিভিন্ন এলাকায় নজরদারির জন্য 2টি বিশেষ দল প্রস্তুত করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী আরও বাহিনী যুক্ত করা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। হাই নিউজ নেটওয়ার্ক। দুর্গাপুজোর পর এবার দীপাবলি। হেরিটেজ তকমা পাওয়ায় উচ্ছ্বাসিত প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে লিখলেন, আন্তর্জাতিক ক্ষেত্রে দীপাবলির স্বীকৃতি এই উৎসবকে গোটা বিশ্বের কাছে আরও জনপ্রিয় করে তুলবে। 2021 সালে পশ্চিমবঙ্গে দুর্গাপুজো অর্জন করেছিল ইউনেস্কোর ওয়ার্ল্ড কালচারাল হেরিটেজ। এবার সেই তকমাতে যুক্ত হল অন্যতম বড় উৎসব দীপাবলিও। সম্প্রতি দিল্লিতে চলছে ইউনেস্কোর ইন্টার গভর্নমেন্টাল কমিটির 20তম সম্মেলন। 8ই ডিসেম্বর থেকে শুরু হওয়া এই সম্মেলন চলবে আগামী 13ই ডিসেম্বর পর্যন্ত। সাংস্কৃতিক ঐতিহ্যকে চিহ্নিত করতেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। বুধবার 10ই ডিসেম্বর দীপাবলিকে এই তালিকাভুক্ত করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স পোস্টে লিখেছেন, এই খবরে বিশ্বের সকল ভারতীয় আনন্দিত ও রোমাঞ্চিত। দীপাবলি আমাদের প্রাচীন সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক। এটি আমাদের প্রাচীন সভ্যতার স্বরূপ। আন্তর্জাতিক ক্ষেত্রে দীপাবলির স্বীকৃতি এই উৎসবকে গোটা বিশ্বের কাছে আরও জনপ্রিয় করে তুলবে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত জানিয়েছেন, ভারতের জন্য আজ এক ঐতিহাসিক দিন। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির আমলে ভারতীয় সংস্কৃতি গোটা বিশ্ব জুড়ে স্বীকৃতি পাচ্ছে। এই সম্মান দেশের বিভাজনের উপর সম্প্রীতির, হতাশার উপর আশার বার্তা দেয়। উল্লেখ্য, প্রায় সপ্তাহব্যাপী অধিবেশনের ৭৯টি দেশের ৬৭টি মনোনয়ন জমা পড়ে। ইউনেস্কোর তরফে জানানো হয়, অশুভ শক্তির বিরুদ্ধে জয়ের প্রতীক হল দীপাবলি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই এই উৎসবে যোগ দেন। এই উৎসব ভারতীয় ঐতিহ্যের প্রতীক। প্রাচীন আধ্যাত্মিকতার সঙ্গেও এই উৎসবের মিল রয়েছে। এই উপলক্ষে দিল্লিতে অকাল দীপাবলি পালন করা হয়। দিল্লির লালকেল্লায় এই উৎসব অনুষ্ঠিত হয়। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ